साला ये दुख का खत्म नहीं होता बे। आज तो बहुत সোনা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। গানটা আমরা ছোটবেলায় সবাই শুনেছি, তাই তো শুভ? এবার এখন একটা কনসেপ্ট এসেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ দেখে সিনেমা দেখে আমরা ইতিহাসে স্টাডি করি, তো মানুষ ভুলে যায় যে বর্গি জিনিসটা কারা। বাড়িতে যদি কেউ বয়স্ক মানুষজন আছে তাদেরকে একবার যে জিজ্ঞেস করে আসা যেতে পারে বর্গি কারা। বর্গি অ্যাকচুয়ালি হলো তখনকার যুগে মারাঠা যারা যে সৈন্য ছিল তাদেরকে বলা হতো। বাঙালিদের সাথে মারাঠাদের একটা টানাপোড়েন তখনকার যুগে লেগেই থাকতো। সেই সব আমরা এখন বলিউড, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এইসবের চক্করে ভুলেই গেছি। সেটা ঠিক আছে, ইতিহাস এমন কিছু খরচা হয় না পড়াশোনা করতে, দেখতেই পারি আমরা। কিন্তু আজকে আমাদের টপিকে আমরা সেরকম খোঁচা মারতে আসিনি। অ্যাকচুয়ালি আমরা অন দ্য কন্ট্রারি আলোচনা করব। আজকে আমাদের প্রথম আমরা যাব সেটা হচ্ছে ভিকি কৌশলের ছাওয়া, যে হিউজ সাকসেস এনেছে সেই সাকসেসের দিকে আমরা একটু আলোকপাত করব এবং বলিউড বা যে কোনো লিটারেচার মাধ্যম শিল্পের ইতিহাসকে সত্যভাবে দেখানোর কতটা দায়িত্ব আছে বা আদৌ কোনো দায়িত্ব আছে কিনা, এটা নিয়ে আজকে আমি আর শুভ আলোচনা করব। শুভ, প্রথমেই তুই আমাকে একটু ব্রেকডাউন করে দে। ছাওয়ার যে সাকসেসটা আসছে হিউজ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি, পুষ্পার পরে বোধহয় সবচেয়ে সাকসেসফুল যাচ্ছে রিসেন্ট টাইমে, তো কি বলবি এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে সবাইকে নমস্কার। অনেকদিন পর আবার আমরা পডকাস্টে এসেছি। কিছু কিছু আমাদের কমেন্টস পেয়েছি যে সিনেমা নিয়ে পডকাস্ট হচ্ছে না, সো ফাইনালি উই আর ব্যাক। এনিওয়ে, সো ছাওয়ার এই সাকসেসটা যেরকম আমরা নিউ ইয়ার পডকাস্টে বলেছিলাম, আমি স্পেসিফিক্যালি তো একদম শিওর ছিলামই যে এরকম লেভেলের সাকসেসই যাবে। বাট যেই সাকসেসটা এনে দিচ্ছে, আই ডোন্ট থিঙ্ক আদার দেন স্পেসিফিক প্রোডাকশন হাউস ম্যাডক ফিল্মস বা ভিকি কৌশল, তাছাড়া আই ডোন্ট থিঙ্ক কেউ এক্সপেক্ট করেছিল না যে এরকমভাবে সাকসেস হয়। প্রথম কথা, সাকসেসের যে ডেফিনিশন সেইটা কিন্তু লাস্ট কিছু বছরে ইন টার্মস অফ বক্স অফিস নাম্বারস বলিউডে পুরো চেঞ্জ হয়ে গেছে, স্পেশালি আফটার পাঠান আসার পরে। হিন্দি সিনেমা হিসেবে যদি আমি বলি, তার আগে যেরকম আমরা দেখেছি যে লাস্ট বলতে গেলে বড় হিট ছিল সিনেমা ছিল হচ্ছে দাঙ্গল। পাঠান আসার পরে এমনভাবে একটা বক্স অফিসের ক্যাপাসিটি এমনভাবে অডিয়েন্সকে দেখিয়ে দিয়েছে, এখন লিটারালি মনে হয় যে নাথিং ইজ ইম্পসিবল। সেই জায়গাতেই ছাওয়া এগোচ্ছে, এবং শুধু এগোচ্ছে না, দৌড়াচ্ছে যাকে বলে। প্রথম কথা, যেরকম আমরা রিভিউ পডকাস্টে যখন করেছিলাম সেই সময়টা বলেছিলাম প্রথম দিন কিন্তু 33 কোটির মতন ওপেনিং নিয়েছে। বাট সেখান থেকে সিনেমাটা যেইভাবে গেছে এবং অডিয়েন্স রিসেপশন, নিন্দুকেরা যা কথা বলুক, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, ক্রিটিসিজম, সেটা তো হবেই একটা সিনেমার ডিসকোর্সে। বাট সেখান থেকে সিনেমাটা এখন অলমোস্ট 350 crores উপরে পেরিয়ে গেছে। ভিকি কৌশলের কেরিয়ারে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম এভার। অফকোর্স ইয়ারটা যা স্টার্ট হয়েছে, এবং এটা কিন্তু 500 কোটির দিকে দ্রুততমভাবে এগোচ্ছে। একটা ব্যাপার হচ্ছে, সিনেমাটা যে শুধু বিশাল বড় একটা ওপেনিং নিয়েছে তারপরে ফল ডাউন করে গেছে তা কিন্তু না। একটু যদি নাম্বারস নিয়ে ডিসকাস করি, সিনেমাটা প্রথম উইকেন্ডে যা কালেকশন করেছে, সেকেন্ড উইকেন্ডে পুষ্পার সাথে অনলি দ্য সেকেন্ড ফিল্ম ইন হিস্ট্রি অফ হিন্দি সিনেমা যেটা 100 কোটি টাকার উপরে সেকেন্ড উইকেন্ড করেছে। আগের দিন রোববার যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হতো তাহলে সেই দিন 50 কোটি টাকার বেশি সেদিন কিন্তু কামাতো। লাস্ট শনি রোববার দুদিনই 40 কোটি টাকার উপরে বেশি কামিয়েছে। সো ম্যাসিভ সাকসেস হুইচ ইজ আনবিলিভেবল যাকে বলে। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কিন্তু হেভি হয়েছিল ভাই। আমাদের পডকাস্টের লিঙ্ক আপনারা ওপরে পাবেন, দারুণ লেগেছে, আমরা তো খুব মজা পেয়েছি। কিং ইজ ব্যাক। যাই হোক, এক কিং থেকে আরেক কিং এর কথা ফিরে আসছি আরেকটা ইয়েতে, তোর যে আমরা অলরেডি আলোচনা করেছিলাম কিভাবে ছাওয়া সাকসেসফুল হতে পারে আমাদের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মসের লিস্টে। তো এরপর ছাওয়ার কিন্তু দেখ পুরো জিনিসটা যে হচ্ছে, আমরা শুরুতে যে ইন্ট্রোটা দিলাম তার মেন কারণ হচ্ছে যে পুরোটাই যে শুধু তারিফ আসছে চারিদিক থেকে সেটা না, একটা ক্রিটিসিজমও আসছে। সেটা হচ্ছে ছাওয়াতে অনেক কিছুই অবভিয়াসলি
সিনেম্যাটিক পারপাসেই হোক বা কেউ কেউ বলছে প্রপাগান্ডা পারপাসেই হোক, যে পারপাসেই হোক চেঞ্জ করা হয়েছে। যারা বেসিক ইতিহাস পড়েছি, অ্যান্ড হ্যাঁ আমাদের ইতিহাস বইয়ে মুঘল ছাড়াও আরো অনেক কিছুই ছিল। আমি জানি না যারা কমপ্লেন করছে তারা কোন ইতিহাস বই পড়েছে, বাট আমরা তো চোল সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, মারাঠা সাম্রাজ্য সবকিছুই টুকটাক পড়েছি। মানছি বিরাট কিছু স্টুডেন্ট ছিলাম না, বাট ওরা সা তো হাম ভি স্টাডি কিয়ে হ্যাঁ। যাই হোক, তো সেখানে আমরা যে জিনিসগুলো বেসিক জানতাম বা একটা সামান্য একটু ডিপ সার্চ করলে যেটা বোঝা যায়, সেখান থেকে বেশ কিছু জায়গা থেকে সরে এসেছে। তো ছত্রপতি শিবাজির সাথে ওর যে রিলেশনটা ছিল, ওনার ছেলে হ্যাঁ মানে বাবার সাথে যে রিলেশনটা ছিল সেটা একদমই এক্সপ্লোর করেনি, বিকজ অফকোর্স ছত্রপতি শিবাজিকে তো দেখায়নি, দ্য টাইম লাইন ইজ ডিফারেন্ট। বাট ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখ এইটার একটা ডিসকোর্স চলছে যে ইজ দিস আ লাইক আ ক্যারেক্টার হোয়াইট ওয়াশ অফ সম্ভাজি মহারাজ। কারণ সম্ভাজি মহারাজের ব্যাপারে যদি একটু ডিটেলে, বিকজ হ্যাঁ এটাও ঠিক যে সম্ভাজি মহারাজ স্পেসিফিক্যালি এই ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু খুব একটা যে মেইন স্ট্রিম হিস্ট্রি বইতে আমরা যে খুব একটা পরিচিত না। আমরা মানে মারাঠা সাম্রাজ্য মানে আমরা শিবাজি মহারাজকে নিয়ে পড়েছি, ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে পড়েছি, সম্ভাজিকে নিয়ে কিন্তু খুব একটা পড়িনি। বাট একটু যদি আপনারা ডিপ রিসার্চ করে দেখা যাবে, সেখানে বোঝা যাবে যে সম্ভাজি মহারাজ যেরকম খুব দারুণ একজন ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিল, যেইটা এই সিনেমাটার মধ্যে হাইলাইট খুব সুন্দরভাবে করা হয়েছে কিছু কিছু সিনে। বাট তার ক্যারেক্টারের ব্যাপারে একটা ছোট্ট টিটবিট হচ্ছে, তাকে কিন্তু তার একটা খুব সেন্সুয়াল একটা অ্যাঙ্গেল ছিল তার ক্যারেক্টারে, এবং সেই জন্য তাই কিন্তু পানিশমেন্টও দিয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজ। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে একদমই কিন্তু মানে সিনেমা কোনোভাবেই এক্সপ্লোর করেনি, এড়িয়ে গেছে পুরোটাই। মানে ইট ইজ আ কমপ্লিট, পুরোটাই সবুজ সবুজ সবুজ, নট ইন দ্যাট লিটারাল সেন্স বাট ইন আ পজিটিভ সেন্স পুরো দেখাতে চেয়েছে পুরোটাই। এবার এখানে কোয়েশ্চেনটা উঠে আসছে যে যেগুলো মানে কোথার থেকেও একটা সোর্স ম্যাটেরিয়াল থেকে অ্যাডাপ্ট করা হয়, সেটা রিয়েল হোক অথবা ফিকশন হোক, সেখানে যে সিনেমাটার কতটা দায়িত্ব ওটাকে অ্যাকিউরেটলি পোর্ট্রে করা, এবং এটা নিয়ে সবাইকার আলাদা আলাদা মতামত। এবং সত্যি কথা বলতে আমরা সবকটা মতামতকেই যথেষ্ট সম্মান দিই, আপনি আলাদাভাবে দেখতেই পারেন। এবং ভালো শিল্পের এটাই একটা গুণ যে সবাই আলাদা আলাদাভাবে জিনিসটাকে পারসিভ করতে পারে। কিন্তু আমরা খুব স্ট্রংলি যেটা ফিল করি সেটা হচ্ছে একটা সিনেমা তার সিনেম্যাটিক পারপাসে যা খুশি চেঞ্জ করতেই পারে। হ্যাঁ মানে অ্যাজ লং অ্যাজ ওটা স্টোরির সেন্সে কোনো লজিক আছে, সেই হিসাবে ওরা ওটা চেঞ্জ করতেই পারে। ওদের দায়িত্ব না হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি দেখানোর আপনাদেরকে, ওদের দায়িত্ব হচ্ছে যে একটা ভালো কিছু গল্পকে তুলে ধরা। ঠিক আছে, সেটাকে ওরা যেভাবে ফিল করছে সেইভাবে দেখাবে। এটা হিস্ট্রি ক্লাস নয়, সিনেমা কিন্তু হিস্ট্রি ক্লাস নয়। এই সিনেমাকে অনেকবার অপব্যবহার করা হয়েছে, এবং সিনেমা যতবার অপব্যবহার করা হয় সেটা দোষটা মানে যে যারা অপব্যবহার হতে দিচ্ছে তাদের, ইনস্টেড অফ যারা বানিয়েছে। কারণ আমি শিল্পী হিসাবে একটা জিনিসকে যেভাবে খুশি দেখতে পারি, স্বাধীন দেশে এটাই কাম্য। এবং সেই হিসেবে এরা অনেক সিনেম্যাটিক লিবার্টিজ নিয়েছে, যেগুলো আপনার পছন্দ হতে পারে, আপনার না হতে পারে, আপনি দেখবেন না, সোজা কথা। পছন্দ হলে তারিফ করবেন, কিন্তু হিস্টোরিক্যাল অ্যাকিউরেসিস দেখানো একটা সিনেমার বা একটা শিল্পের দায়িত্ব নয়। ইতিহাস যখন পড়ছেন তাদের দায়িত্ব যতটা সম্ভব অ্যাকিউরেটলি তুলে ধরার। যদি ইতিহাস কোথাও আলাদা, আপনারা সেটাকে কোশ্চেন করুন, সিনেমাকে কোশ্চেন করে বিরাট কিছু লাভ হবে না। যার ছোট্ট এক্সাম্পল আমরা পেতে পারি, এই ধরুন যেমন ছাবা টাইপেরই যে সিনেমাগুলো আছে যেগুলো হিস্টোরিক্যাল বায়োপিক, যোধা আকবর থেকে শুরু করে ওয়ানসালি দেবদাস, আরও দেবদাসটা বায়োপিক না, ওটা ফিকশন, বাট এই ধরনের যেগুলো আগেকার গল্প তুলে ধরা হয়েছে, সেগুলোতে কি হয় মানে বেশ কিছু লিবার্টিজ ওখানেও নেওয়া হয়েছে। ঋত্বিক রোশন কোনো অ্যাঙ্গেল থেকেই আকবরের মতো দেখতে না, এটা নিয়ে প্রচুর চিল্লি হয়েছিল, মিম হয়েছিল। আকবর যদূর হিস্ট্রি বলছে যে উনি হাইট কম ছিল এবং গায়ের রং একটু চাপা ছিল, এরকম ব্যাপার। সেখানে ঋত্বিক রোশন ইজ গ্রিক গড। তো কিছু করার নেই, ওই জিনিসগুলো সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়েছে। হ্যাঁ, এবং একটা জিনিস বলছি, এটা আই থিঙ্ক অনেক অডিয়েন্সরা ইগনোর করে যাচ্ছে যারা এই মানে কথাগুলো তুলছে। সেটা হচ্ছে, আমি রিভিউ পডকাস্টেও বলেছিলাম, এবং এটা যদি সিনেমাটার IMDb পেজ বা উইকিপিডিয়া পেজও দেখবেন, এবং ডাইরেক্টরও একটা ইন্টারভিউতে বলেছে এইটা কিন্তু একটা বই থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। দে আর নট টেকিং দ্য ফিল্ম ফ্রম দ্য হিস্ট্রি বুকস। বইটার নাম ইটসেলফ ইজ ছাবা ফ্রম শিবাজি সাওয়ান্ত। এবং তুই যদি ওই ছাবা বইটার ব্যাপারে একটু রিসার্চ করিস, বইটা কিন্তু একটা ফিকশনালাইজড অ্যাকাউন্ট
অফ সম্ভাজি মহারাজ। সো বইটাই তো একটা ফিকশনালাইজড অ্যাকাউন্ট, সেখান থেকে যখন সিনেমাটাকে অ্যাডাপ্ট করছে অফকোর্স ক্রিয়েটিভ লিবার্টি নেবে। এবার ব্যাপারটা কি, ন্যাচারালি, এবার ব্যাপারটা প্রবলেমটা কোথায় হচ্ছে বলতো, আমরা অনেক সময় আমি অনেক সময় ফিল করি যে আমরা সিনেমাটাকে খুব, হ্যাঁ এটাও একটা ব্যাপার যে does cinema has the power to, let's say, influence society? Yes, especially in India. Yes. But sometimes I feel আমরা সিনেমাকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিই, এক। সেকেন্ড হচ্ছে একটা ডিসকোর্স যখনই কোনো সিনেমার ব্যাপারে হয়, ইটস অলওয়েজ আ গেম অ্যাবাউট ন্যারেটিভস। তোমার ন্যারেটিভে যদি সেটা ফিট করে তাহলে সিনেমাটা খুব ভালো, যদি তোমার ন্যারেটিভে ফিট না করে দেন সিনেমাটা খুব খারাপ। দেয়ার ইজ নো মিডল গ্রাউন্ড, দেয়ার ইজ নো মিডল ডিসকোর্স। সেইটা হচ্ছে আমার প্রবলেম, বিকজ এই জিনিসটা আমরা মাল্টিপল টাইমস দেখেছি, এবং এটা তো মানতে হবে যে ইন ইন্ডিয়া নাথিং ইজ উইদাউট পলিটিক্স, কারেক্ট? তুমি মানে সো কল্ড আতেলরা বা অনেকেরই বলতে পারে এর মধ্যে পলিটিক্স ঢোকাবেন না, বাট ইন ইন্ডিয়া or in general society nothing is without politics, simple, in a democratic world. ব্যাপারটা হচ্ছে যদি তোমার ন্যারেটিভে ফিট করে যে হ্যাঁ আমার সম্ভাজি এই করেছিল, তাহলে সিনেমাটা তোমার কাছে মাস্টারপিস। এবং যদি তোমার মনে হয় যে না মারাঠিরা খারাপ, সম্ভাজির এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে, ঠিক আছে, আমাদের বাঙালিদের এইভাবে অসম্মান করা হয়েছে, তাহলে দিস ফিল্ম ইজ দ্য ওয়ার্স্ট ফিল্ম দ্যাট ইউ হ্যাভ এভার সিন। মিডল গ্রাউন্ড, দেয়ার আর নো গ্রে শেডস, যেটা আমরা কনসিডার করি। এবং এটাও আমরা দেখছি যে ডিসকোর্স এমনই হয়ে গেছে না ইন সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড, দিস ইজ আ গেম অফ এক্সট্রিমস যাকে বলে। মিডল গ্রাউন্ড নেই, মিডল আমরা কথাই বলি না লিটারেলি। মানে রামাধীর সিং বলেছিল যে জব তক হিন্দুস্তান মে সিনেমা হ্যায় লোক চুতিয়া বানতে রহেঙ্গে, এবং আমরা কমপ্লিটলি স্টেটমেন্টটাকে সাপোর্ট করি এবং আমরা বিশ্বাস করি যে সিনেমার উচিত না আমাদের নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স করা। হ্যাঁ, বা একজন ডিরেক্টরে কখনো এটা ভাবা উচিত না যে আমি এটা দিয়ে এই সাইডকে কি এই সাইডকে ফেভার করব। বাট দেন অ্যাগেন যে লাইনটা ড্র করতে হয় ওটা কে ড্র করবে? আমি, না আপনি, না সেন্সর বোর্ড, না ভারতের সরকার, কে? এটা হয় না, ঠিক আছে? এখানে কোনো লাইন নেই, এই তর্ক চলতেই থাকবে। কাজেই আমরা ইভেন যেগুলো রিয়েল লাইফে যে বায়োপিকগুলো আছে রিসেন্ট টাইমে, ধর এম এস ধোনিতে যেমন ধোনির দাদাকে দেখাইনি সিনেমাটায়, ঠিক আছে, ওদের রিলেশনে একটু টানাপোড়েন আছে, তো ওর স্টোরিটাই পুরো স্কিপ করে গেছে। কি করবি? রিসেন্ট টাইমে ধর তুই হলিউডে যদি যাই, আমরা অন্যতম সেরা যে বায়োপিক এই মুহূর্তে রিসেন্ট টাইমের মাস্টারপিস বলা হয়, সেটা হচ্ছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক, মার্ক জাকারবার্গের বায়োপিক। মার্ক জাকারবার্গ ওপেন মাইকে এসে পরে বলেছে হ্যাঁ আমি ওরকম নই, আমার এরকম না, এটা পুরো ফেক। এবং জিনিসটা ব্যাপারটা ফেকের না, ব্যাপারটা হচ্ছে ওটা ওইভাবে ওই গল্পটাই দেখানো হয়েছে। ওই মার্ক জাকারবার্গ রিয়েল লাইফের মার্ক জাকারবার্গ নয়, এটা আপনাকে বুঝতে হবে যে একটা স্টোরিকে নিয়ে সেটাকে অ্যাডাপ্ট করা হয়েছে। যাই হোক, মুভিং অন, আমরা এগুলোতে অনেকটা করলাম। আমাদের আজকের যে আসল টপিক সেটা হচ্ছে ভিকি কৌশল এই রিসেন্ট টাইমে যে হিউজ একটা উন্নতি এনেছে নিজের কেরিয়ারে, ওর গ্রাফটা এইভাবে উঠতে থাকছে। তো সেক্ষেত্রে তোর কি মনে হয় যে ভিকি কৌশল কি ফাইনালি ওকে একটা সুপারস্টার বলা যাবে? রণবীর কাপুরের পর বলিউড কি ফাইনালি আরেকটা সুপারস্টার খুঁজে পেয়েছে? তাহলে দেখ, এই কোয়েশ্চেনটা ইজ আ বিট টপসি টার্ভি, বিকজ রণবীর কাপুরকে আমরা দেখেছি যে অনেক দিন ধরে কনসিস্টেন্টলি একটা মোটামুটি বক্স অফিস কিন্তু এনে দেয়, একটা মিনিমাম বক্স অফিস কালেকশন। এবং এটা তো মানতে হবে, তুমি যতই ভালো অ্যাক্টর হও, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস দ্য মানি দ্যাট স্পিক্স। তোমাকে যদি স্টার বা সুপারস্টার হতে হয়, মানে তুমি ইউ ক্যান হেট দ্যাট অ্যাক্টর, বাট কার্তিক আরিয়ান ইজ আ স্টার। আমি সুপারস্টার বলছি না, স্টার। হেড বলার পর কার্তিক আরিয়ানের নামটা তোর মাথায় আসে। এবার ব্যাপারটা হচ্ছে ভিকি কৌশলে, আমি যেটা রিভিউ পডকাস্টেও বলেছিলাম, ও যে লাস্ট 10 বছর, প্রথম কথা হচ্ছে ও 10 বছর ধরে বলতে গেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে। 2015-তে মাসান বেরিয়েছিল, কি অসাধারণ সিনেমা ছিল, দারুণ লেগেছিল, 10 বছর হয়ে গেল। কিন্তু ওর যে মুভমেন্ট এভরি ফিল্ম, ম্যান, শুধু এভরি ফিল্ম বলে না, প্রতিটা জনারে কাজ করেছে, ডিফারেন্ট কাইন্ড অফ রোলসে কাজ করেছে, প্রবলেম্যাটিক, ভালো, রোম্যান্টিক, বায়োপিক, কি লেভেলের কাজ করেছে। এবং তুমি একটা সিনেমাকে খারাপ বলতে পারো, ওর সিনেমাকে খারাপ বলতে পারো, ইউ ক্যান নেভার ফল্ট হিজ এফার্ট অ্যান্ড হিজ অ্যাক্টিং ইন এনি ফিল্ম অফ হিজ, ইভেন দ্য ওয়ার্স্ট অফ ফিল্মস। সো ভিকি কৌশল সুপারস্টার, আমি বলবো যে আরো 1-2 বছর আরো দেখা যাক যে নেক্সট কি সিনেমা আসে, এবং আমরা জানি কি সিনেমা আসে সেটার ব্যাপারে আসার আগে
তুই একটা জিনিস বল, তোর ভিকি কৌশলের আজ পর্যন্ত যত মোটামুটি সিনেমা দেখেছিস, তোকে যদি টপ 3টে সিনেমার কথা বলি, তোর কি মনে হবে? মানে তুই সেটার তোর অপিনিয়ন কি? আসছি, আমি জাস্ট একটা ছোট্ট তোকে লাইন বলতে চাই। তুই আমাকে আগে বলেছিলি যে সুপারস্টার কে, এটার ডেফিনেশনে আমরা এরকম ভাবে বলতে পারি যে যার নামে লোক সিনেমা দেখতে আসে, ঠিক আছে? এবার আমি পার্সোনালি ফিল করি কি জানি, যে ভিকি কৌশল হি ইজ দ্য নেম রাইট নাও, অ্যাজ ইন ধর ভিকি কৌশলের নামটা সবাই চেনে। হ্যাঁ, এটা ভিকি কৌশলের সিনেমা, ভিকি কৌশলের সিনেমা দেখতে যাচ্ছি, এই ডিসকোর্সটা শুরু হয়ে গেছে। বাট এখনো ওই জায়গায় যায়নি যে জাস্ট বিকজ ভিকি কৌশল আছে তার জন্য একটা হিউজ পপুলেশন যাচ্ছে। কিছু মানুষ যায় এবং আমি শিওর আগামী দিনে আরও মানুষ যাবে, ঠিক আছে? আমরা ডেফিনেটলি যাই। তো এই সংখ্যাটা আরেকটু বেশি বাড়তে হবে ওকে সুপারস্টার হতে গেলে, যেটা রণবীর আই ফিল যে অলরেডি ও চলে এসেছে। রণবীর কাপুর এখন যাই করবে লোক দেখতে যাবে, অ্যাটলিস্ট প্রথম দুদিন তো দেখতে যাবে, এরকম হয়ে গেছে একটা জিনিস। এই জায়গায় গেলে সুপারস্টার বলা যায়। ভিকি কৌশলের যদি তুই আমাকে 3টে সিনেমা বলতে বলিস, ঠিক আছে, আমি তোর 3 নম্বরে রাখবো উড়িটা। উড়ি সেই মুহূর্তে প্যান্ডেমিকের বোধহয় একটু আগে এসেছিল, তাই না? প্যান্ডেমিকের লাইক 1 বছর এরকম আগে এসেছিল, অ্যান্ড অ্যাকচুয়ালি পুরো প্রপার ব্লুম করেছিল প্যান্ডেমিকের সময়, আবার ভালো করে রিসারফেস করেছিল জিনিসটা, অ্যান্ড ইট ওয়াজ হিউজ। ভালো লেগেছিল, বেশ ভালো লেগেছিল। অনেকটাই মানে রিয়েল উপরে, ইভেন্টসের উপরে বানানো, খুব একটা উত্তেজক সিনেমা, ভালো লেগেছিল। সেকেন্ডে আমি রাখবো, যখন ভিকি কৌশলকে প্রথম দেখেছিলাম, মাসান। মাসান ওয়াজ অ্যাবসলিউটলি, মানে জাস্ট আমি ওয়ার্ডস খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা ক্যারেক্টার, রিচা চাড্ডা থেকে শুরু করে সবাই, The songs तू किसी रेल से गुजरती है, উফ কি মানে the lyrics of that song, সোনান্ত কিরকিরের সেই আওয়াজ, আহা যে মেলার সিনটা দেখিয়েছিল ভিকি কৌশল হেঁটে হেঁটে যাচ্ছেন, লাইক মানে সো রিয়েল, সো র, ঠিক আছে? অ্যান্ড দেন লাস্টে যখন আলটিমেটলি স্পয়লার অ্যালার্ট, মেয়েটা মারা যাচ্ছে, তো অ্যান্ড ওই যে হাতটা এইভাবে বেরিয়ে আসছে, ও মাই গড, মানে ওটা দ্বিতীয়বার দেখতে সেই বুকটা ছ্যাঁত করে ওঠে। অ্যান্ড ফার্স্টে আমি রাখবো সর্দার উধম। আমি ফিল করি ভাগ মিল্খা ভাগের পর ভারতের সর্বকালের সেরা বায়োপিক। সর্দার উধম যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা মানে জাস্ট অবাস্তব। এবং সর্দার উধম একটা ইয়েতে শুরু হয়েছিল, ইরফান খানকে মাথায় রেখে জিনিসটা শুরু হয়েছিল, বাট আলটিমেটলি ডিউ টু হিজ স্যাড ডিমাইস ভিকি কৌশলের কাছে রোলটা চলে যায় এবং সেটা বোঝা যায়। কিন্তু ভিকি কৌশল যেভাবে স্টেপড ইন করেছিল, যেভাবে এক হচ্ছে ওই যখন জালিয়ানওয়ালাবাগের সিনটা, ক্যা কোই জিন্দা বাঁচা হ্যায় ওয়াহা করে, ও মাই গড, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। অ্যান্ড আরেকটা যে ভগৎ সিং কে নিয়ে যখন জিজ্ঞেস করছে, বলছে উসসে পুছো জব वो 23 साल का था तो क्या कर रहा था, एंड जस्ट सो डोंट टॉक अबाउट ভগৎ সিং। মানে ও লিটারালি ওখানে 100টা লাইন বলতে পারতো, বাট ভালো সিনেমা এই হচ্ছে ওটা, সো ডোন্ট টক অ্যাবাউট ভগৎ সিং, ও বলে চুপ করে, ও মাই গড, দিস ইজ সামথিং এলস ম্যান। আর একটা জিনিস যেটা আমার মানে অনারারি মেনশন রাখতেই হয়, সেটা খুব ভালো লেগেছিল, বাট আই ডোন্ট থিঙ্ক ডিরেকশন অতটা ভালো হয়েছিল, সেটা শ্যাম বাহাদুরে ভিকি কৌশল ওয়াজ ব্রেথ চেকিং, দুর্দান্ত ভাবে ম্যানারিজম গুলো কপি করেছিল। বোধহয় সেই MS ধোনিতে সুশান্ত যেভাবে করেছিল সেই লেভেলের লেগেছিল আমার, ইমপ্রেসিভ। কিন্তু ডিরেকশনটা ঝুলিয়েছে, হ্যাঁ, এবং মানে অনেক চয়েসেস, ক্রিয়েটিভ চয়েসেস ওরা নিয়েছে, যেগুলো আমার মানে পাতি পোষায়নি। আমি একটা সিনেমার নাম নিচ্ছি যেটা আমার খুব দারুণ লাগে। ভিকি কৌশলের কিন্তু খুব একটা যে বড় রোল তা না, ইটস মেইনলি সামবডি এলসেস ফিল্ম, সেটা হচ্ছে রাজি। রাজিতে ইটস আলিয়া ভাটস ফিল্ম, এভরিবডি নোজ, এভরিবডি রেভস অ্যাবাউট আলিয়া ভাট। ভিকি দ্য থিং ইজ, এই যে ভিকি কৌশলকে আমার এই জন্য ভালো লাগে আরো, যে হি নোজ, হি ইজ সো কনফিডেন্ট অ্যান্ড হি ইজ সো সিকিউরড ইন হিজ পাথ, যে ও কিন্তু একটা ক্যারেক্টার এরম করলো ওই সিনেমাটাতে ওয়ার হি নোজ হি উইল নট গেট দ্য অ্যাটেনশন। একটা পাকিস্তানি হাজবেন্ডের রোল করছে, হু ইজ আন্ডারস্টেটেড, লাইক যে যার মধ্যে একটা লজ্জা আছে, যে বলতে গেলে ইটস হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ফ্রম এনি কাইন্ড অফ হিরোইজম যেটাকে আমরা বলি। বাট হি প্লেড ইট সো ওয়েল, আমার প্রতিবার সিম্প্যাথি লাগে ওই ক্যারেক্টারটাকে দেখলে। হ্যাঁ, এবার এখন নিন্দুকরা বলতেই পারে পাকিস্তানিদের উপরে তোমার সিম্প্যাথি লাগে, এক্ষুনি আমাদের ভিডিও ওয়ার্কআউট করতে পারে,
প্রাতি ঘোড়াদের মতন যদি লোকেরা কোনো ভিডিও দেখে। কিন্তু যাই হোক, আমার দারুণ লাগে ক্যারেক্টারটা। আর একটা সিনেমা আমি জানি না তুই দেখেছিস কিনা, মন মার্জিয়া দেখেছিস বাই দ্য ওয়ে? না, আনফরচুনেটলি ওটা দেখা হয়নি। সো মন মার্জিয়া ইজ ভিকি কৌশলস মোস্ট ওভার দ্য টপ ফিল্ম, লাইক ক্যারেক্টার হিসেবে। হ্যাঁ, এখানে মাঝখানে পুরো ব্রেডস এন্ড অল, সেখানে অভিষেক বচ্চনকেও ভালো লেগেছিল, বাট ভিকি কৌশল ওয়াজ লাইক রাপচিক। বাংলায় একটা কথা আছে না, রাপচিক যাকে বলে, সো রাপচিক পুরো যাকে বলে, বেশ লেগেছিল। সো উই ক্যান সি, লাইক আমরা যখন এই যে ডিসকাশনটা করছি, আমরা দেখতে পাচ্ছি ভিকি কৌশলের মধ্যে কতটা রেঞ্জ আছে। সাম অফ হিজ ফিল্মস হ্যাজ নট ওয়ার্ক, মানে যেরকম ভূত বলে একটা সিনেমা ছিল, হরর সিনেমা এমনি সেরকম একটা খুব একটা চলে না, আপ আনটিল দ্যাট ইজ হরর কমেডি, বাট সেইখানেও বলতে গেলে একটা ভালো আন্ডারস্টেটেড রোল করেছিল। সো ভিকি কৌশলের যে রেঞ্জ, আইসিস মেবি এটা একটু ছোট মুখে বড় কথা হয়ে যাবে, বাট আই সি আ সামহাউ আ বিট অফ আমির খান ইন হিম। আই ডোন্ট নো ওয়াই, বাট আই সামহাউ সি আ বিট অফ আমির খান ইন, লাইক কাইন্ড অফ লাইক আ পারফেকশনিস্ট। যে তুই যদি একটা জিনিস লক্ষ্য করিস, 10 বছরে 12টা না 11টা সিনেমা করেছে। ইফ উই জাস্ট ক্রস চেক, আই থিঙ্ক ইটস 12টা না 11টা সিনেমা 10 বছরে। আজকালকার যুগে, এখানে আমি অক্ষয় কুমারের কথাও বলছি না, আজকালকার যুগে 12টা, রাইট? সো অন অ্যান অ্যাভারেজ, এইটাও খেয়াল করতে হবে যে প্যান্ডেমিকের পরে 2023-এ কিন্তু একই বছরে 3টে সিনেমা, বিকজ সেগুলো প্যান্ডেমিকের সময় সাইন করেছিল ওটিটিতে রিলিজ এর। এবার ব্যাপারটা হচ্ছে, আমির খান যেরকম মানে ইন ইজ পিক ফেজ 2007, 8, 3-4 বছরে একটা করে সিনেমা। এখনকার দিনে নতুন অ্যাক্টার্সদের কি হয় যে একটা সিনেমা যদি আজকে বলতে গেলে সাইন করে, সাকসেস পেয়ে গেল, নেক্সট সিনেমা তার 2 মাসের মধ্যে দেখবি রিলিজ হয়ে যায়। ভিকি কৌশল কিন্তু সেটা করেনি। উড়ির সাকসেসের পর হিজ নেক্সট ফিল্ম ওয়াজ আ ফ্লপ, বাট স্টিল সে কিন্তু একটা ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছে। সো ম্যাসিভ ক্রেডিট ওভার হিয়ার। বাট হ্যাঁ, তুই যেরকম বললি, অ্যাটলিস্ট নেক্সট সিনেমা নিয়ে আই এম ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি এক্সাইটেড। তুই অডিয়েন্সদের বল নেক্সট সিনেমা কি আসছে। নেক্সট ওই ইয়েটা আসছে তো, মানে বনসালির সাথে যে সিনেমাটা আছে। আমি তো আজকেই বোধহয় ছবি দেখলাম, পোস্ট করেছে রণবীর কাপুরও করেছে এন্ড ভিকি কৌশলও করেছে। রণবীর কাপুর কি ফেক অ্যাকাউন্ট থেকে? এখন ওর তো অ্যাকাউন্ট নেই। কি আর তাহলে ওটা আলিয়া ভাট ছিল কি? দুজনে একজন করেছে, হোয়াটএভার, মানে ওই হ্যাপি বার্থডে উইশ করেছে সেখানে। তুই ভাব ভাই, আমরা রণবীর কাপুরকে সুপার নিউ এজ সুপারস্টার বলছি, সুপারস্টারের থেকে বেশি অ্যাক্টিং সুপারস্টার রণবীর কাপুর ইজ, রাইট? ইউ নো হি ইজ গোইং টু ফাকিং কিল ইট। রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, 3 of the best actors of the current generation, directed by the maestro সঞ্জয় লীলা বানসালি। এবং এই সিনেমাটা কিন্তু বলতে গেলে কোনো ওরকম, মানে এটা কিন্তু মডার্ন সেটিং এ সিনেমা হবে, যেটা যতটুকু আমি বলতে গেলে সঞ্জয় লীলা বানসালি থেকে শুনেছি। এই দিস উইল বি কাইন্ড অফ লাইক আ ওয়ার এপিক, সো ইট উইল নট বি লাইক ওই আমার মহল টহল নিয়ে। সো এপিক হবে ভাই, এপিক, দারুণ হবে। মানে আমি নিজেও প্রচন্ড এক্সাইটেড, এবং সঞ্জয় লীলা বানসালিকে সেই আগের ফর্মে দেখতে চাই ভাই, ওই কালারফুল নিয়ে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাট ভিকি কৌশল অ্যাকচুয়ালি 13টা সিনেমা করেছে। ওকে, 13 নম্বরটা তুই মিস করে গেছিলি। ওকে ওকে, যেটা ক্যামিও ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ডাঙ্কি। যাই হোক ভাই, ওটা এক্সিস্ট করে না আমার, প্লিজ প্লিজ। তুই ভাব, বক্স অফিসের লিস্টে ওটা এক্সিস্ট করে না ভাই, প্লিজ ভাই প্লিজ। ও মাই গড। এনিওয়ে, দ্যাট ওয়াজ এম্বারাসিং, নট ফর ভিকি কৌশল। যাই হোক, তো একটা জিনিস দেখ, আমি ইন্টারেস্টিং জিনিস আজকে সার্চ করছিলাম, যখন রিসার্চ করবার সময় বুঝতে পারলাম যে ভিকি কৌশলের ফার্স্ট সিনেমা মাসান ফ্লপ। আমাদের যতই ভালো লাগুক ফ্লপ খেয়েছিল, বক্স অফিসের কথা বলছি। তারপরে জুবান বলে একটা সিনেমা বেরিয়েছিল, ম্যাসিভ ফ্লপ। তারপর আরেকটা সিনেমা বেরিয়েছিল, যেটাই অনেকে জানি না ভিকি কৌশল আছে বলে, হ্যাঁ ইনফ্যাক্ট আমিও ভুলে গিয়েছিলাম, আজকে মনে পড়লো, রামান রাঘব 2.0, যেটাতে অ্যাকচুয়ালি নওয়াজুদ্দিন সিদ্দিকী সিনেমা, অনুরাগ কাশ্যপের ডিরেকশন। সিনেমাটা ঠিকঠাক হলেও এবং বেশ একটা আলাদা টাইপের ফ্লেভার থাকলেও ফ্লপ। তারপরে রাজি, সুপার হিট, বাট ভিকি কৌশলের এখানে লিড ক্যারেক্টার নয়, ইভেন সাইড ক্যারেক্টারের হিসাবেও অনেকটা কম ছিল। তারপরে মন মার্জিয়া, ফ্লপ। এটা হচ্ছে 2018 থেকে 2015 থেকে 2018, এই 4টে বছর পর পর ভিকি কৌশলের একার ইয়েতে একটাও কিন্তু হিট যায়নি, আপ আনটিল উড়ি ব্লকবাস্টার গেছিল, ঠিক আছে। পয়েন্ট ইজ, এই সময়ের মধ্যে ভিকি কৌশল নিজে পারফরমেন্স ভালো দিলেও, সবগুলোতেই প্রায় পারফরমেন্স অনেকেই ভালো দেয়, বাট হারিয়ে যায়। কিন্তু একটা স্পেশাল কাইন্ড আছে বলিউডে যারা সহজে হারায় না, নেপোকিডস। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ভিকি কৌশল অ্যাকচুয়ালি কিন্তু সবাই যেটা ভাবে, ভিকি কৌশল কিন্তু অ্যাকচুয়ালি নেপোকিড, অনেকে হয়তো জানে না। ভিকি কৌশলের বাবা, আই থিঙ্ক স্যাম কৌশল,
উনি অ্যাকশন ডিরেক্টর এবং বেশ ভালো ভালো কিছু ইয়ে আছে, বড় বড় সিনেমাতেই করেছে, গ্যাংস অফ ওয়াসেপুর, টাইগার সঞ্জু। জিন্দা হ্যায়, সঞ্জু, যে সিনেমাটাতে ভিকি কৌশল নিজেও ছিল, হোয়াট এভার, সেই সব সিনেমাতে কিন্তু একজন বড় অ্যাকশন ডিরেক্টর বলিউডে। শ্যাম কৌশল নাম নিলে বলিউডের অনেকেই চেনে, ঠিক আছে? পাঁচবার ফিল্মফেয়ার জিতেছে। 5 বার ফিল্মফেয়ার দিয়েছে। হ্যাঁ, তো হি হ্যাড দ্য ব্যাকিং। পয়েন্ট ইজ, এটা কেন বলছি, ভিকি কৌশলকে ছোট করার জন্য নয়, আমাদের পয়েন্ট কমপ্লিটলি আলাদা। এখানে এই কজন জানতেন সত্যি করে বলুন তো যে ভিকি কৌশল অ্যাকচুয়ালি নেপোকিট? খুব কম, আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব কম মানুষ এটা জানতেন। কারণটা হচ্ছে ভিকি কৌশল, আমরা রণবীরের পডকাস্টে একটা কথা বলেছিলাম যে নো পিআর ইজ অলসো আ পিআর। ভিকি কৌশল এই জিনিসটা খুব সুন্দর মেনটেন করেছে ওর কেরিয়ারে, যেখানে আমরা ইনস্টাগ্রাম খুললেই এখন এমনি 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 করেছে ওর কেরিয়ার। বীর পাহাড়িয়া, ও মাই গড, কি হরিবল। বড় লোকের কেয়ার কে, ওকে নাম দিয়েছি আমি বড় লোকের কেয়ার কে। মুখখানা কেমন আজীব টাইপের। হ্যাঁ, মানে 30 বছরে আমাদেরকে লোক বুড়ো বলছে, ওকে ইয়াংস্টার বলছে, গড নোজ কি হচ্ছে, বাট ও ছেলে যে একাই দেখছি থিয়েটারে নাচছে। এনিওয়ে, তো ওই বিচিত্র প্রাণী আছে এক, আর এক আছে ভিকি কৌশল, যাকে আপনি লিটারালি ওর সিনেমা বেরোনোর আগে পরে একটু ছাড়া আর ওই বিয়ের সময় ছাড়া কোনোদিন কখনো কোথাও দেখবেন না। ও কোনো কিছু ঝুট ঝামেলায় থাকে না, কিছু না, নাথিং। উল্টো পাল্টা কোনো আজ পর্যন্ত স্টেটমেন্টসও দেয়নি যতদূর আমার আই রিমেম্বার, কোনোদিনও দেয়নি, খুব একটা কিচ্ছু দেয়নি। তো একটা খুব সুন্দর ও নিজের ইয়ে মেনটেন করে চলে। এই জিনিসটা খুব ওয়েল কিউরেটেড। আমি শিওর শুভ তুই নিজেও এটা নোটিস করেছিস। হ্যাঁ, এটা খুবই সুন্দরভাবে, কিন্তু দেখ ওই যে এরকম বললেছিলিস রণবীর কাপুরের পডকাস্টে যে নো পিয়ার ইজ স্টিল গ্রেট পিয়ার, ইট ইজ আ ভেরি ওয়েল কিউরেটেড থিং। যে আমি সারা বছর যখন আমার কোনো এই যে এখন ছাবা নিয়ে অফকোর্স নানান ইন্টারভিউজ দেখবি, দুদিন আগে দেখলাম হলিউড রিপোর্টার ইন্ডিয়া মানে অনুপমা চোপড়াকে ইন্টারভিউ দিয়েছেন অল দ্যাট, বাট এই যে ছাবা যখন কন্ট্রাক্টে থাকে, বাট ব্যাপারটা হচ্ছে যখন এই ছাবার সাকসেসটা পেরিয়ে যাবে নেক্সট সিনেমার বলতে গেলে অ্যানাউন্সমেন্টের আগে, তুই এই বছরের শেষের দিকে আর ভিকি কৌশলকে দেখতে পারবি না, না ইনস্টাগ্রামে দেখতে পারবি, না কোনো ফালতু ইন্টারভিউ দেখতে পারবি। আবার দেখতে পারবি কখন, যদি সঞ্জয় লীলা বানসালি তিনজনকে নিয়ে প্রমোশন করে, যেটা পদ্মাবতের সময় করেনি, বিকজ দিব্যা পাডুকোন আর রণবীর সিং তো মানে সঞ্জয় লীলা বানসালির খুব ক্লোজ। শাহিদ কাপুরকে বাই দেবে, আমরা শাহিদ কাপুর নিয়ে একটা পডকাস্ট করেছিলাম, উপরে লিঙ্ক দেওয়া থাকবে, আনলাকি কিনা সেটার জন্য। ব্যাপারটা হচ্ছে সেইখানে যদি তিনজনকে নিয়ে করে তখনই দেখতে পারবি, তাছাড়া কিন্তু খুব একটা ভিকি কৌশলকে দেখতে পারবি না। আর হ্যাঁ, ওই ক্যাটরিনা কাইফের সাথে যদি কোনো ফটো দ্যাট ইজ ডিফারেন্ট, বাট তাছাড়া খুবই দারুণভাবে কিউরেটেড, এবং সেটা কিন্তু হ্যাজ ওয়ার্ক। মানে ফ্যামিলি অডিয়েন্সরা তারা জানেই না, তাদের কাছে একটা গুড ভাইবস আছে যে ভিকি কৌশল ও আমার এলাকায় একটা রেলেভেন্স, একটা মানে কানেক্টিভিটি যেটা, এবং যেহেতু ভিকি কৌশলের এটা পাশের বাড়ির ছেলে, একটা ডাউন টু আর্থ ব্যাপার। এবং একটা জিনিস তো এটা তো মানবেই যে ভিকি কৌশলের যে স্কিন টোন, দ্যাট ইজ ভেরি মাচ লাইক আ, এবার এখন বড় লোক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ মানে ওরকম হচ্ছে ব্যাপার যে স্কিন টোনটাকে একটু কালো, একটু রং চাপা, সো ইটস ভেরি রিলেটেবল, মানে অ্যাভারেজ জো ইন দ্য স্ট্রিট যাকে বলে। সো ইট হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডারফুলি ফর হিম। ভিকি কৌশলের ইয়েতে মানে এই যে অ্যাপিয়ারেন্সে কিরকম একটা ভাইব পাই জানিস, এখন রিসেন্ট টাইম ছাড়, বাট লাইক শুরুতে যখন উঠেছিল পুরো মাধবন টাইপের ভাইব। হ্যাঁ, গুড, একটু 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 চাপা গায়ের রংটা, মিষ্টি মিষ্টি হাসিটা, ঠিক আছে, লাজুক ব্যাপার আছে, অফকোর্স মানে অল হিজ অ্যাক্টিং। মানে কি, না না না, তুই মাধবনের কথা বলছিস, তার মানে কি বলতে চাস, ইন হিজ ফিল্ম অফ হিজ লাইফ সালমান খান ইজ লাইক সাইফ আলী খান, কি বলছিস? যদি আপনারা জোকটা বুঝতে পারেন কমেন্ট করে নিচে জানান। তবে একটা জিনিস যে ভিকি কৌশল মানে তুই জাস্ট ভাব, হ্যাঁ, ক্যাটরিনাকে বিয়ে করেছে, সিনেমাগুলো এইরকম লেভেলের হিট যাচ্ছে, অ্যাক্টিং ওয়াইজ ছেলেটা এই জায়গায় সুপারস্টার হতে চলেছে। জেনুইনলি ছাবা ভালো লাগুক খারাপ লাগুক, তুই একটা লোককে এইভাবে হাত তুলে দেখাতে পারবি না যে এসে বলবে যে আমার ভিকি কৌশলকে অপছন্দ, আই হেট দ্যাট গাই, কখনোই পাবি না। দারুণ পারফরম্যান্স, এইরকম একখানা মেনটেন করে যাচ্ছে নিজের পিআর। ভাই, ব্রো হ্যাজ ওয়ান ইন হিজ লাইফ। ভাই একটা জিনিস শেষ করার আগে একটা জিনিস বলতে চাই, জাস্ট একটা জিনিস ভাবতো, what Chava is doing for Vicky Kaushal with his performance and all, this could have been Akshay Kumar with Samrat Prithviraj.
যদি মানুষটা একটুখানি বলতে গেলে নিজের টাইমটা 2 বছর দিত ওই সিনেমাটাকে। দিস কুড হ্যাভ বিন, আমরা দেখেছি হিস্টোরিক্যাল সিনেমা যদি তুমি ভালো করে বানাও, আমরা অক্ষয় কুমারের 2 বা 3টে পডকাস্ট করেছি, সেকেন্ড পডকাস্টে আমরা এই ব্যাপারে স্পেসিফিক্যালি যে বলেছিলাম যে সম্রাট পৃথ্বীরাজ অক্ষয় কুমারের ওয়ার্স্ট ফেজে যেরকম ভাবে হার্ম করেছে ফ্যামিলি অডিয়েন্সকে দূর করে দিতে, ভিকি কৌশলকে তার পুরো অপোজিটে এই সিনেমাটা গ্রাউন্ড লেভেলে যেভাবে পপুলারিটি বাড়ছে অ্যামংস দ্য অ্যাভারেজ মারাঠি পাবলিক, ভিকি কৌশলকে লিটারালি এরকম পেডেস্টালে তুলে দেবে যেটা অক্ষয় কুমারকে লিটারালি হয়তো তুলে দিতে পারতো, বাট উই নো হোয়াট হ্যাপেন্ড উইথ সম্রাট। তুই এরকম করে প্রত্যেকটা টপিকে একবার করে অক্ষয় কুমারকে টেনে আন, তোকে এন্টারটেইনিং প্রিন্স আর পডকাস্ট করবে, প্রিন্স আর আমাদের সাথে পডকাস্ট করবে না, প্রিন্স আর আমাদের সাথে পডকাস্ট। যাই হোক, তো আজকে আমাদের আলোচনা মোটামুটি এইটুকুই ছিল। ভিকি কৌশলকে নিয়ে আমরা আলোচনা করলাম, চাবা নিয়ে কথাবার্তা হলো। আমরা এরকমই সিনেমা নিয়ে, খেলা নিয়ে আরো অনেক কিছু নিয়ে আসতে চাই। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, যেটা নিয়ে আমরা আরো অনেক কিছু কভার করব। আপনারা এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন, আমাদের দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন ফাইনালি বাঙালিতে। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল শুভ। আজকের মতো বাই।